নমস্কার বন্ধু, আমি অনুময় নিয়ে এসেছি আমার পরের ভ্রমণ পুরী। আর এই উল্টো রথের দুদিন পরেই আমার পরবর্তী ভ্রমণে রয়েছে কিন্তু পুরী। আর এই পুরী ট্যুর হলো এমন একটা ট্যুর যা কিনা বারবার আমাদেরকে টানে, তাই অপেক্ষা না করে তাই চলো যাই পুরী। আমাদের পুরী সকালের ট্রেন ছিল কিন্তু 6:10 হাওড়া থেকে। তাই আমি আগের দিন রাত্রিবেলায় কিন্তু উবেরে বুক করে দিয়েছিলাম একটা 7 সিটার গাড়ি। আর এই উবেরের পরিষেবা এতটাই ভালো যে আমি কিন্তু 4টে নাগাদ এই উবেরের 7 সিটার গাড়িটা কিন্তু চলে আসে। চলে এসেছি হাওড়া স্টেশন। আর আমাদের 6:10 ট্রেন বন্দে ভারত 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অসংখ্য ধন্যবাদ একদম রাইট টাইমে গাড়ি চলে আসার জন্য। সত্যি ভালো পরিষেবা এদের, তাই এদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ট্যুরে আমার একটা নতুন অভিজ্ঞতা, যা কিনা বন্দে ভারত ট্রেনে চড়া, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। ট্রেন ছাড়লো 6:10। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বন্দে ভারত ট্রেনের পরিষেবা আমায় সত্যি অবাক করে। প্রথমেই নিউজ পেপার দিল, তারপর জলের বোতল ও একটু পরেই কিন্তু চা ও বিস্কিট পরিবেশন করে গেল ট্রেনের কর্মরত ভাইয়েরা। তারপর কিন্তু ট্রেন চলল খুব দ্রুত বেগে। দীর্ঘদিনের আশা পূরণ হলো এই বন্দে ভারতে চড়ার। তারপর কিছুক্ষণ পর আসলো সকালের নাস্তা। আর এই নাস্তার মধ্যে ছিল কিন্তু ব্রাউন ব্রেড, জ্যাম, বাটার, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, কেক। যথেষ্ট না ব্রেকফাস্টের জন্য? আর জল তো পর্যাপ্ত পরিমাণে দিচ্ছেই। আর একটা ইনফরমেশন, বন্দে ভারতের নিয়ে অনেকের মধ্যেই একটা বিষয় সবসময়ের জন্যই কিন্তু আমাদের মাথাচাড়া দিয়ে, টয়লেট আছে কিনা বন্দে ভারতে। তা আপনাদেরকে বলবো যে বন্দে ভারতে টয়লেট আছে। আর একবার বন্দে ভারতে উঠলে আপনারা কিন্তু অন্য ট্রেনে আর চড়তেই চাইবেন না, কারণ টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা নিয়ে আমার একটা ছোট ভিডিও দেওয়া আছে। ট্রেনের ভিতরের পরিবেশটাও কিন্তু খুব ভালো। আর এভাবেই জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে 12:30 কখন যে পৌঁছে গেলাম পুরী স্টেশন তা বোঝাই গেল না। আর এই পুরী স্টেশনে নেমে ধীরে ধীরে লাগেজ নিয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু সামনে কিন্তু বাইরে অটো স্ট্যান্ড। আর স্টেশনের বাইরেই একটা অটো বুক করলাম 200 টাকার বিনিময়ে। সেই অটো পৌঁছে দিল আমাদেরকে পুরীর স্বর্গদ্বারের পাশে একটি হোটেলে। আর আমাদের এই হোটেলের নাম ছিল রঘুবীর নিবাস। এই হোটেলটি যথেষ্টই ভালো ছিল, এর পরিবেশ, এবং হোটেলে এসি, নন এসি এবং লিফটের কিন্তু একটা বাড়তি সুবিধা রয়েছে। যে সমস্ত বয়স্ক বাবা মা যাবেন তাদের জন্য কিন্তু খুব ভালো লিফটের পরিষেবা। অন্যান্য সাধারণত হোটেলগুলোতে লিফটের একটুখানি ঘাটতি রয়েছে, কিন্তু এখানটাতে কিন্তু লিফটের পরিষেবা আপনি পাবেন। আমরা পৌঁছানোর পরেই কিন্তু সামান্য একটুখানি রেস্ট নিয়ে তারপরে বাইরের হোটেলে খাওয়া দাওয়া করলাম। এবং এখানটাতে আমরা ভেজ থালি খেয়েছিলাম। ভেজ থালি 110 টাকা করে নিয়েছিল। এবং ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির। অর্থাৎ যার জন্যে আমাদের উদ্দেশ্য এই মন্দিরে পুজো দেওয়া, সেই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য আমরা সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম। এবং এখানটাতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, পুজো দিলাম এবং ঠাকুর দর্শন করে। মন্দির চত্বরে অনেকগুলো দুয়ার আছে, কিন্তু আমরা প্রবেশ করেছিলাম অশ্বদুয়ারের মধ্যে দিয়ে, কারণ সিংহদুয়ারও রয়েছে এবং অশ্বদুয়ারও রয়েছে, এবং আমরা অশ্বদুয়ারের থেকেই প্রবেশ করেছিলাম। আর এই মন্দিরে ঢোকার সময় কিন্তু অবশ্যই আপনারা মোবাইল ফোন এবং ব্যাগের মধ্যে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ খাদ্য সামগ্রী, সেগুলো কিন্তু বাইরে রেখেই তারপরে প্রবেশ করবেন। আর জুতো রাখার একটা বাইরে একটা জায়গা রয়েছে, যেখানে আমরা জুতো রেখে ধীরে ধীরে মন্দির চত্বরে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম। এবং এই মন্দির চত্বরের ভেতরে যখন আমরা ধীরে ধীরে ঢুকলাম, সেখানটাতে একজন সেবায়িতের সাথে আমাদের পরিচয় হলো, যিনি আমাদের মন্দিরের ভেতরে সমস্ত অংশ আমাদের কিন্তু ঘুরিয়ে আমাদের দেখিয়েছিল। আর সবথেকে যেটা বিষয় সেটা হচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ না। আর এই মোবাইল বা জুতো কোথায় রাখবেন সেটা হলো মন্দিরের বাইরেই একটা জায়গা রয়েছে, যেখানে আপনি জুতো এবং
মোবাইল রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আমরা কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করলাম এই অশ্বদুয়ার দিয়ে, এবং এই অশ্বদুয়ারের দিয়ে প্রবেশ করার পরে আমাদের একজন সেবাইতের সাথে দেখা হলো, যিনি আমাদেরকে মন্দির চত্বরের ভেতরে ধীরে ধীরে করে সমস্ত মন্দিরগুলো এক এক করে দেখালো। অর্থাৎ এই মূল যে মন্দির জগন্নাথ দেবের মন্দির, এবং এই মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যেমন লক্ষ্মী দেবীর মন্দির রয়েছে, শিবের মন্দির, এছাড়া অনেক দেবদেবীর মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা গেলাম, এবং যেহেতু আমরা রাত্রিবেলা করে পৌঁছেছিলাম, অর্থাৎ দিনের বেলা এত সূর্যের তাপ যে সেই চত্বরে আমরা আর সেই সময়টাতে আমরা যেতে পারিনি, আমরা ফলে রাত্রিবেলায় গেছিলাম। যেহেতু রাত্রিবেলাও মন্দির অনেকক্ষণ খোলা থাকে, আর ধীরে ধীরে মন্দিরের ভিড়টাও যেহেতু অনেকটাই কমে আসে, কিন্তু রাত্রিবেলাতেও আমরা যে গেছিলাম সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ছিল। তাও কিন্তু আমরা ধীরে ধীরে করে সমস্ত মন্দিরগুলো ঘুরলাম, এবং মন্দিরের ভেতরে আপনি ঘিয়ের যে প্রদীপ, সেই প্রদীপ দিয়ে কিন্তু মন্দিরে ঠাকুরকে কিন্তু আপনি পুজো দিতে পারবেন। এবং আমরা সেই মন্দিরে এবং মন্দির যে প্রধান যে গর্ভগৃহে, সেখানেও কিন্তু আমরা লাইন দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি সময় দিয়ে লাইন দিয়ে আমরা কিন্তু মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করলাম। এবং জগন্নাথ দেবের দর্শন করে এবং সেখানটাতে যে আনন্দ যে বাজার, অর্থাৎ যেখানটাতে ঠাকুরের প্রসাদের যে বাজার, সেই বাজার থেকেও কিন্তু আমরা প্রসাদ কিন্তু নিয়ে এসেছিলাম। সমুদ্রের পাড়ে সামান্য কিছুক্ষণ রাত্রিবেলায় এই সমুদ্রের এই হাওয়া এবং এই সমুদ্র দেখে কিন্তু মনটা ভালো করে তারপরে ফিরে গেলাম হোটেলে, কারণ পরদিনকে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্য। আর এই সাইট সিন এর জন্য আমি বুক করে নিয়েছিলাম এখান থেকেই একটা গাড়ি, 7 সিটার গাড়ি, যেটা 3500 টাকায় প্রথমে কোণারক মন্দির, তারপর ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, এছাড়া নিয়ে যাবে নন্দনকাননে। কিন্তু আমাদের সকালে বেরোতে সামান্য একটু দেরি হয়ে গেছিল, ফলে আমাদের কিন্তু সবকটা সাইট সিন আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা যেগুলো দেখেছিলাম তাদের মধ্যে হলো কোণারক মন্দির, ধবলগিরি এবং লিঙ্গরাজ মন্দির। আর আপনাদেরকে বলে রাখা বাহুল্য যে প্রতিটি কিন্তু সাইট সিন দেখার জন্য আপনারা একদম সকাল সকাল বেরাবেন, 7:30 থেকে 8টার মধ্যে, কারণ প্রতিটি সাইট সিন কিন্তু বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আমাদের যেহেতু সামান্য একটু দেরি হয়েছিল, ফলে আমরা দুটো সাইট সিন মিস করেছিলাম। এবং আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল এবং এই সাইট সিনগুলো দেখলাম। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই সাইট সিনটা কিন্তু দুটো ভাগে ভাগ করা। একটা হলো কোণারক, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, এরকম 7 থেকে 10টা সাইট সিন নিয়ে একটা ট্যুর হয়। আরেকটা ট্যুর হয় তার পরের দিনকে, ওটা হচ্ছে চিল্কা, যেটা শুধুই মাত্র চিল্কা নিয়ে যায়। এটা গাড়ি ভাড়া ওই 1500 টাকার মতন কাছাকাছি পড়ে। তা আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, অর্থাৎ আমাদের 4 দিন, তাই কোণারক মন্দিরে কিন্তু চিল্কাটা সেইভাবে করিনি। সময় কিন্তু যাবে, হাতে সময় নিয়ে তার জন্যই যাবেন। আসলে কোণারক মন্দিরের এখানটাতে কিন্তু একটা নতুন মিউজিয়াম খুলেছে, যে মিউজিয়ামে আমরা 50 টাকার বিনিময়ে সেই মিউজিয়ামে ঢুকেছিলাম, এবং সেই মিউজিয়ামে অনেকক্ষণ সময় কিন্তু আমাদের চলে গিয়েছিল, কারণ অনেক কিছুই দেখার রয়েছে। এবং কোণারক মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম কিন্তু লিঙ্গরাজ মন্দির, তারপরে গেলাম ধবলগিরি, অর্থাৎ ধবলগিরি মন্দিরে পুজো দিলাম, এবং সেখানটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর কিন্তু আমাদের গন্তব্য ছিল আমাদের নন্দনকানন, অর্থাৎ নন্দনকাননের চিড়িয়াখানা। অর্থাৎ নন্দনকাননের চিড়িয়াখানা যেতে যেতে আমাদের বিকেল প্রায় 5টার থেকে একটুখানি আগে আমরা পৌঁছেছিলাম, ফলে আমরা যেহেতু হাতে অনেক কম সময় ছিল, তাই যত তড়িঘড়ি করে আমরা নন্দনকাননটা ঘুরেছি। আপনারা গেলে অবশ্যই নন্দনকাননে একটু বেশি সময় নিয়ে যাবেন, কারণ নন্দনকাননটা যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন নন্দনকাননে আপনাদের সময় চলে যাবে। আর এই নন্দনকানন করে কিন্তু আমাদের প্রায় 6টা নাগাদ কিন্তু আমরা সেখান থেকে বেরিয়েছিলাম, এবং ধীরে ধীরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এসে পৌঁছালাম এই সোনালী সমুদ্র সৈকত বা গোল্ডেন বিচ পুরীর
যা কিনা বারবার আমাদের মনকে ছুঁয়ে যায় এবং মনকে টানে। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আপনাদের সময় চলে যাবে সমুদ্র সৈকতে। আমাদের ফেরার টাইম এখন। এটা পুরী ধৌলি এক্সপ্রেস 12822 ধৌলি এক্সপ্রেস। এটা পুরী টু শালিমার, অর্থাৎ এখন আমাদের ফেরার সময়। আমরা এখন ফিরবো এই গাড়িতেই, যেহেতু শালিমার স্টেশনে যাবে এটা। আবার ওখান থেকে কিন্তু আমাদের গাড়ি করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এটা এসি কোচ। মোটামুটি এই ট্যুরটা খুবই ভালো। আর এই সমুদ্রের টানে পুরী কিন্তু বারবারই যেতে ইচ্ছা করে। তাই ভালো থাকবেন সবাই। পরবর্তী আমার ভিডিওতে দেওয়া থাকবে আরও ইনফরমেশান, পুরীর মন্দির এবং সমুদ্র নিয়ে আরও কিছু ভিডিও। তাই আজকের মতন ভিডিও আমার এখানেই সমাপ্তি করছি। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।